স্বাগত বিশ্বংলাপে। আমি আনোয়ার সাদি। আপনারা দেখছেন নিউজ 24। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং দেশে বিদেশে ব্যবসার নতুন প্রবণতা নিয়ে আলোচনা করে থাকি। কোন বিষয়গুলো অর্থনীতির জন্য ভালো, কোন বিষয়গুলো অর্থনীতির জন্য খারাপ, সেসবও আমরা আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয় চোরাচালান ও অর্থনীতি। অর্থনীতিতে চোরাচালান কীভাবে প্রভাব রাখছে খারাপভাবে, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর মইনুল খান। তিনি মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারাও অতিথির কাছে প্রশ্ন করতে পারবেন, আপনারা মতামত জানাতে পারবেন। সেই জন্য ফোন করার জন্য পর্দায় কিছু নাম্বার দেখানো হবে, সেই নাম্বারে ফোন করে আপনিও আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। আলোচনা শুরু করছি যে দুরকমভাবে পণ্য আসে। যেমন ধরেন, কিছু পণ্য আসে যে পণ্য বৈধ, আসেও বৈধ পথে, যেমন বন্দর ব্যবহার করে, কিন্তু শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ হয়ে যাচ্ছে। আবার কিছু পণ্য আছে যে পণ্যটি অবৈধ, আসছে অবৈধ পথে, সীমান্ত পাড়ি দিয়ে, আর ট্যাক্সের তো সেখানে বালাই নাই। কিন্তু দুটো বিষয়ই আনার জন্যে দুভাবেই কিছু কিছু মানুষের আগ্রহ আছে। কেন? ওখানে কি প্রফিট বেশি, নাকি আরও কোনো কারণ আছে? কাস্টমস আইনে পণ্য আসলে আসা যাওয়া করে, ইম্পোর্ট হয় এবং এক্সপোর্ট হয়। কিন্তু কাস্টমস আইনে কতগুলো পণ্য নিষিদ্ধ করে দেওয়া আছে, কতগুলো পণ্য রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, আর অন্যান্য পণ্য যেগুলো আছে সেগুলো অবাধে আমদানিযোগ্য অথবা রপ্তানিযোগ্য। কিন্তু যেগুলো অবাধে আমদানিযোগ্য, ইভেন যেগুলো রেস্ট্রিক্টেড পণ্য এবং ব্যান পণ্য, সেগুলো দিয়ে অবৈধ পথে যদি আসে তাহলে কিন্তু সেগুলো চোরাচালান। এগুলো কাস্টমস আইনের সেকশন 2S এ ডিফাইন করা আছে। আবার যদি বৈধ পথে যদি অবৈধ পণ্য আসে, যেমন ব্যান্ড আইটেম অথবা রেস্ট্রিক্টেড পণ্য, সেটাও কিন্তু অবৈধ। সুতরাং যে কোনো আমদানিযোগ্য পণ্য বৈধ পথেই আসতে হবে, অবৈধ পথে কোনো পণ্য কিন্তু আমদানিযোগ্য নয়। এখানে শুল্ক ফাঁকি দিয়ে হয়তো বৈধ পথে যে কোনো পণ্য আসতে পারে, তাহলে সেটি অর্থনীতির জন্য নিশ্চয়ই ক্ষতিকর। এখানে দুইভাবে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। একটা হচ্ছে, যিনি আনছেন তার তো কম্পিটিটর আছে, তিনি তো ট্যাক্স দিয়ে মালামালগুলো আমদানি করছেন, তার মানে তার পণ্যের দাম বেশি পড়ছে। কিন্তু যিনি ট্যাক্স দিচ্ছেন না, তিনি তো কম দামে পণ্য বিক্রি করতে পারছেন। তার মানে হচ্ছে, যিনি ট্যাক্সটা ফাঁকি দিলেন তিনি গেইন করছেন, আর যিনি ট্যাক্সটা প্রপারলি দিয়ে আসছেন, সরকারের আইন কানুন মেনে চলছেন, তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার মানে এখানে একটা আনফেয়ার কম্পিটিশন সৃষ্টি হচ্ছে। এটি কিন্তু আইনে অ্যালাউ করছে না, এটা আমরা প্রতিরোধ করছি। আর অবৈধ পণ্য যেগুলো আসছে সেগুলো রাষ্ট্রের জন্য অনেক সময় ক্ষতিকর, যেমন অস্ত্র, যেমন মাদকদ্রব্য, অথবা এমন কোনো পণ্য যেগুলো আসলে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন, অথবা স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হয়তো খাবারের উপযুক্ত কিনা, অথবা এটা ব্যবহারের উপযুক্ত কিনা, হ্যাঁ, জনস্বাস্থ্যের জন্য উপযুক্ত কিনা, সেটি যাচাই করার জন্য আমাদের এখানে কিছু অনুমতির প্রয়োজন আছে। যেমন এখানে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে, কোনো কোনো সময় বিএসটিআই আছে, কোনো কোনো ক্ষেত্রে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন দপ্তরের অনুমতির প্রয়োজন আছে। তার মানে হচ্ছে, এইসব দপ্তর আমাদের নির্দিষ্ট যে মান আছে, এই মান অনুযায়ী পণ্যগুলো আমদানিযোগ্য কিনা অথবা ব্যবহার উপযোগী কিনা, তারা এটা পরীক্ষা করে যাচাই করার পরে যদি ক্লিয়ারেন্স দেন, তাহলে সেটা আমদানিযোগ্য হয়। তো এইরকম পণ্য দেখা যাচ্ছে হয়তো নিম্নমানের পণ্য অথবা নকল পণ্য, অথবা যেগুলো আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মিট করতে পারছে না, সেসব পণ্য যদি বৈধতাও আসে, তাহলে কিন্তু সেটি আমরা প্রতিরোধ করি। এবং সাম্প্রতিক গেলে আমরা এরকম অনেকগুলো ঘটনা আমরা উদ্ঘাটন করেছি, যেগুলো আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেন জনস্বার্থের জন্য ক্ষতিকর। দু একটা উদাহরণ যদি দিতেন আপনি, কোনগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য? যেমন গতকালকেও আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা কিছু মেডিসিন আমরা উদ্ধার করেছি। এগুলো বিভিন্ন হয়তো তার স্বাস্থ্যগত ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। এগুলো যে দেশ থেকে নিয়ে আসা হয়েছে, সেই দেশের এগুলো রাইট হোল্ডিং নাই, এগুলো আমদানিযোগ্য, তবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নিতে হয়, কিন্তু সেগুলো নেওয়া হয়নি। আমরা ধারণা করছি এগুলো নকল পণ্য। যখন পেশেন্ট অথবা ডক্টর প্রেসক্রাইব করছেন, তিনি হয়তো জানছেন না যে পণ্যটা নকল পণ্য, অথবা অবৈধ পথে আসছে, অথবা অনুমোদন নিয়ে আসে নাই।
তার মানে সেই মেডিসিনটা যদি ব্যবহার করা হয় তাহলে তিনি যে রোগের জন্য ব্যবহার করছেন সেটা তো প্রতিকার হবেই না, বরঞ্চ হয়তো উল্টো হয়তো ক্ষতির কারণ হতে পারে। জি, এরকম কখনো কি হয় যে বাইরে থেকে যেসব চিকিৎসা সরঞ্জাম এলো, অস্ত্রোপচারের জন্য সরঞ্জাম, সেগুলো আসলে আগে ব্যবহার হয়েছে, এরকম কোনো ঘটনা আপনাদের আছে? ডেফিনেটলি আমরা বেশ কিছু চালান এর মধ্যে ধরেছি, যেমন নিডল। এই নিডল এত পরিমাণে এসেছে যেগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম যে এগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা আরও গভীর অনুসন্ধান করে দেখলাম যে যে পণ্যগুলো এসেছে এগুলো ক্লিনিকে ব্যবহার হয়েছে অথবা হাসপাতালে ব্যবহার হয়েছে অথবা বিভিন্ন ফার্মাসির যে দোকান আছে সেগুলো বিক্রি হচ্ছে অবাধে। এই পণ্যগুলো যেগুলো আসছে সেগুলো আসলে জেনুইন পণ্য না। আমরা আরও ইন্টারনেটে সার্চ করে দেখলাম, আরও রিসার্চ করে দেখলাম যে আসলে এগুলো কপি পণ্য, নকল পণ্য, অথবা হয়তো পূর্ব ব্যবহার হয়ে থাকতে পারে। তো এগুলো অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ডেঞ্জারাস। এগুলো এখানে এর ভিতরে হয়তো কোনো জীবাণু থাকতে পারে অথবা কোনো সাইড ইফেক্ট সৃষ্টি হতে পারে। শুধু এগুলো আসলে জনস্বাস্থ্যের জন্য মোটেই এগুলো উপকার তো বয়ে আনবেই না, বরঞ্চ এগুলো ক্ষতিকর। তো এগুলো কিন্তু আমরা অহরহ কিন্তু এগুলো আমরা উদ্ধার করছি এবং প্রতিরোধ করছি। স্বাস্থ্যের সঙ্গে অর্থনীতির অবশ্যই সম্পর্ক আছে। মানুষের যদি স্বাস্থ্য ভালোই না থাকে তাহলে সে অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে করবে? সেই ক্ষেত্রে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো বিষয়। কিন্তু এরকম কখনো হয়েছে কি যে আপনারা অভিযান করে আটকে দিয়েছেন চালান, কিন্তু অভিযানের বাইরে দু একটি চালান বাইরে চলে এসেছে, এরকম কোনো ঘটনা কি আছে? এটা হতে পারে, কারণ শুল্ক বন্দরসমূহ কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা উন্মুক্ত দ্বার। তো এখানে কোনো পণ্য যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাইম এবং কস্ট এই দুটা কমানোর জন্য একটা তাগিদ আছে বিশ্বের সব জায়গায়। এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী কাস্টমস ক্লিয়ারেন্সে যত কম সময় দেওয়া যাবে, কত কম সময়ে খালাস করা যাবে, তত ব্যবসার জন্য এটি ভালো। তার কস্ট কমে যাবে এবং পণ্যটা কম্পিটিটিভ হয় এবং জনগণও কিন্তু খুব কম দামে এই পণ্যটা পাবে। তো সেটার একটা তাগিদ আছে, অগ্রাধিকার আছে। বাট সেজন্য এখানে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে এই পণ্যগুলো ছাড় করা হয়। যেগুলোতে ঝুঁকি নেই সেই পণ্যগুলো কুইকলি, হয়তো কোনো পণ্য 24 আওয়ার্সের মধ্যে কিন্তু ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। খুব মিনিমাম স্টেপস পার হয়ে অথবা মিনিমাম স্বাক্ষরে অথবা মিনিমাম ডকুমেন্টসে সেগুলো কিন্তু ছাড় করার একটা আমাদের অগ্রাধিকার আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রেড ফ্যাসিলিটেশন যে আমরা করছি সেটার আড়ালে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অথবা দুষ্ট চক্র তারা হয়তো এটা সুযোগ নিচ্ছে। বাট সুযোগ নিলেও কিন্তু আমাদের কিন্তু সেরকম একটা মেকানিজম আছে যে ইম্পোর্ট স্টেজে যদি ক্লিয়ারেন্স নেও, কিন্তু ভিতরে বাজারজাতকরণ অথবা হোলসেলিং অথবা অন্য কোনো কারণে অন্য কোনোভাবে যদি এটা ট্রানজ্যাকশন হয়, সেখানেও কিন্তু আমাদের একটা ইন্টারভেনশন আছে। আমরা কিন্তু বিভিন্ন মার্কেটও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি, বিভিন্ন বাসাবাড়িতে অভিযান পরিচালনা করছি, বিভিন্ন ওয়্যার হাউসে অভিযান পরিচালনা করছি। সুতরাং শুল্কযোগ্য পণ্য অথবা শুল্ক দেওয়া হয়নি অথবা আমদানি নিষিদ্ধ পণ্য অথবা রেস্ট্রিক্টেড পণ্য কিন্তু সেগুলো প্রপারলি সেগুলো আসেনি, সেখানেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করে ওইসব পণ্য কিন্তু আমরা উদ্ধার করছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। জি, আপনি বলছিলেন যে হতে পারে, মানে চলে আসতে পারে, এটি একটি সম্ভাবনা বা আশঙ্কা, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে হতে পারে, কারণ আমাদের যে বর্ডার সে তো আসলে অবারিত বর্ডার। আপনি জানেন যে প্রায় 4000 কিলোমিটার বর্ডার আছে ভারতের সাথে, ইন্ডিয়ার সাথেও, মিয়ানমারের সাথেও আছে, শুল্ক বন্দরসমূহ আছে। এবং আপনি দেখবেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে যাত্রী যাতায়াত করছে। আর বন্দরসমূহেও কিন্তু হাজার হাজার কিন্তু কন্টেনার যাতায়াত করছে। তো সুতরাং প্রতিটা কন্টেনার কিন্তু ওপেন করা সম্ভব না, প্রতিটা বক্স কিন্তু ওপেন করা সম্ভব না, এবং তেমনি ঠিক প্রতিটা যাত্রীকেও কিন্তু তল্লাশি করা সম্ভব না। কারণ আপনি আমি হয়তো এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হচ্ছি না, কারণ আমরা কেউ যাচ্ছি হয়তো কোনো ট্রাভেলের কারণে, কোনো চিকিৎসার জন্য যাচ্ছি, ভ্রমণের জন্য যাচ্ছি অথবা এডুকেশনের জন্য যাচ্ছি। সুতরাং এটা যেরকম সত্যি,
আবার ঠিক তেমনি কেউ কেউ যাচ্ছে আবার অবৈধ পণ্য পরিবহনের জন্য। তো সুতরাং যিনি অবৈধ পণ্য পরিবহন করছেন তার সংখ্যা হয়তো খুবই কম, হয়তো লেস দ্যান 1%। এখন এই লেস দ্যান 1% অবৈধ পণ্য পরিবহনকারীকে আমি ধরার জন্য আমি তো 99 জন যাত্রীকে আমি কোনো কষ্ট দিতে পারি না, তাদেরকে আমি বিশাল লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমি তাদেরকে সময় ক্ষেপণ করতে পারি না, এটা সম্ভব না। তখন আমাদেরকে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমেই কাজ করতে হয়। এটি ইন্টারন্যাশনাল কিন্তু বেস্ট প্র্যাকটিস, সব জায়গায় কিন্তু এটি হচ্ছে যে সবাইকে কষ্ট না দিয়ে যিনি ঝুঁকিপূর্ণ মর্মে আমাদের কাছে প্রতিমান হবে বিভিন্ন ক্রাইটেরিয়াতে, তাকেই আমরা কিন্তু তল্লাশি করব, তাকেই কিন্তু আমরা নজরদারিতে রাখবো। এখন দেখা যাচ্ছে যে হয়তো 1%কে আমি ধরার জন্য আমার যে মেকানিজম সেটার আড়ালে হয়তো কেউ কেউ নিয়ে আসতে পারেন, বাট নিয়ে আসলেও আমাদের কিন্তু বিভিন্ন স্টেপসে কিন্তু সিকিউরিটি মেজার্স আছে, বিভিন্ন স্টেপসে কিন্তু আমাদের কিন্তু নজরদারি আছে। তো যেমন একটু আগে আমি বলেছি যে যদি কোনো বন্দর পার হওয়ার চেষ্টা করেও অথবা কোনো কারণে অথবা কোনো সুযোগে, তাহলে কিন্তু আমরা দেশের অভ্যন্তরে কিন্তু অভিযান পরিচালনা করতে পারি এবং করেছি এবং সেগুলো উদ্ধার হয়েছে। জি, এত গেল শুধু ধরেন আমরা ঢাকা নিয়ে কথা বললাম, আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল, চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটেও সেখানে কড়াকড়ি করা গেল, কিন্তু এর বাইরে আমাদের যে স্থলবন্দরগুলো আছে সেগুলোর কি অবস্থা? ওখানে আপনারা কতটুকু শক্তিশালী? সেই বন্দরগুলোতে কিন্তু প্রত্যেকটা কমিশনারেট তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে। এছাড়াও কিন্তু একটা থার্ড আই যেমন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ, তাদেরও কিন্তু অফিস আছে। তাছাড়া আরও অন্যান্য এজেন্সিরও কিন্তু তাদের নজরদারি আছে। তো সুতরাং আমরা কিন্তু যৌথভাবে কাজ করছি। কাস্টমসের যেসব বন্দর আছে সেখানে কমিশনারের নিজস্ব ফোর্স আছে, নিজস্ব নজরদারি আছে, তাদেরও গোয়েন্দা বাহিনী আছে এবং তারা সেই গোয়েন্দা নজরদারির মাধ্যমে কিন্তু তাদের এনফোর্সমেন্টটা নিশ্চিত করে। ঠিক তেমনি আমরাও কিন্তু শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে অ্যাসিস্ট করে যাতে সেখানে কোনো অবৈধ পণ্য ঢুকতে না পারে, আর একই সঙ্গে যেন কোনো শুল্ক ফাঁকির কেউ চেষ্টা না দেয়, যদি দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করি। জি, সবসময় আমরা সংবাদপত্রে যেটি পড়ি সেটি হলো যখন একটি অভিযান শেষ হয় তখন বলা হয়ে থাকে যে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এটি কি বলাটা কি শুধু কৌশলগত কারণে, নাকি আপনারা ওত পেতে থাকেন, ঘটনার দিকে নজর রাখেন এবং তারপর একসময় গিয়ে খপ করে ধরে ফেলেন? এটি সত্য, নাকি যেটা পত্রিকাতে লেখা হয় যে গোপন সংবাদ একটা পাওয়া গেল তারপর আপনারা ছুটে গেলেন, কোনটি? আসলে আমাদের সংবাদের বিভিন্ন মাধ্যম আছে, আমাদের কাজের যে ভিত্তি সেটা বিভিন্ন রকম হতে পারে। গোপন সংবাদ একটা মাধ্যম মাত্র। এছাড়াও আমাদের আরও অন্যান্য মাধ্যম আছে, যেরকম নিজস্ব অ্যানালাইসিস আছে। আমরা যেসব তথ্যপত্র যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা বিশ্লেষণ করি। অন্যান্য এজেন্সির সাথে আমাদের তথ্য আদান প্রদান হয়, বিশেষ করে দেশের ভিতরে এবং বাইরেও আমাদের বিভিন্ন বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল আমাদের ফোরাম আছে। যেমন বিভিন্ন দেশের সাথে আমাদের বাইল্যাটারালভাবে আমাদের তথ্য সুনির্দিষ্টভাবে আমরা আমাদের মাধ্যম আছে, সেখানে আমরা কিন্তু নিজেরা কথা বলি, নিজেরা তথ্য বিনিময় করি। একই সঙ্গে আমাদের মাল্টিল্যাটারাল ফোরাম যেটা আছে রাইলো এপি, সেখানে 33টা দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের কিন্তু যোগাযোগ আছে। সুতরাং আমার দেশের কোনো প্যাসেঞ্জার যদি কোথাও যদি যাচ্ছে, এরকম যদি মনে হয় যে আমার কাছে সন্দেহজনক এবং যদি ক্রেডিবল কোনো ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু এটা আমার দায়িত্ব সেই ইনফরমেশনটা পাস অন করা। ঠিক তেমনি অন্য দেশের যদি কাস্টমস কর্তৃপক্ষ অথবা গোয়েন্দা কর্তৃপক্ষ তারা যদি দেখেন যে কোনো যাত্রী সন্দেহজনক আমাদের দেশে ঢুকছে, তাহলে কিন্তু আমাদের কাছে আগাম তথ্য কিন্তু দিয়ে দিচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা পারস্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু নজরদারি আমরা করে থাকি এবং আমরা সফল হচ্ছি। বলা হয় চোরাচালান হলো ইউজি টু ইউজি, মানে আন্ডারগ্রাউন্ড টু আন্ডারগ্রাউন্ড যারা চোরাচালান করে থাকে। আপনাদের নেটওয়ার্কটা দুনিয়া জুড়ে ইন্টারন্যাশনাল। সেক্ষেত্রে কখনো দেশের বাইরে থেকে যদি কোনো অভিযান করার জন্য দেশের বাইরে থেকে বলা হয়, ধরেন আমেরিকা থেকে এক ধরনের একটা বা অন্য কোনো জায়গা থেকে এলো, আপনাদের কাছে একটা ইনফরমেশন এলো, সেগুলোকে আপনারা নিজেদের এমওইউ বা চুক্তি সেসবের ভিত্তিতে কাজ করেন, নাকি আপনাদের সরকারের মধ্য থেকে এই সরকার হয়ে আপনাদের কাছে সিদ্ধান্ত আসতে হয়?
যদি আন্তর্জাতিক বড় ধরনের কোনো চোরাচালান ঠেকাতে হয়? আপনি জানেন যে আমার দেশে যেসব পণ্য নিষিদ্ধ অন্য দেশের জন্য কিন্তু একই রকম নিষিদ্ধ। হয়তো কিছু ক্ষেত্রে যেগুলো রেস্ট্রিক্টেড পণ্য সেখানে কিছু হয়তো নিয়মকানুনে কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু পিওরলি যেগুলো ব্যান্ড আইটেম অলমোস্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি সব দেশে কিন্তু ব্যান্ড। যেমন ড্রাগ, যেমন মুদ্রা, একটা সার্টেন লিমিটের উপরে যদি কোনো মুদ্রা হয় তাহলে সেটা কিন্তু এটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাচ্ছে। নকল মুদ্রা, এটি আমার দেশেও যেরকম ব্যান, ইন্ডিয়াতেও সেরকম ব্যান, হয়তো ইউরোপে সে একই রকম ব্যান। তো সুতরাং কিছু ক্ষেত্রে কিন্তু একেবারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। আর আপনি যেটা বলছেন যে শুল্ক গোয়েন্দা কিন্তু সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, ঠিক তেমনি শুল্ক গোয়েন্দা অথবা কাস্টমস কর্তৃপক্ষ অন্য দেশের সেটাও কিন্তু সরকারি সংস্থা। সুতরাং আমরা সরকারি নির্দেশনায় কিন্তু আমরা কাজ করি, আমাদের নির্দেশনা ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটের আলোকে কিন্তু আমরা তথ্য আদান প্রদান করি এবং আমরা এই যে কমন যে টার্গেট আছে যেমন মাদক বা অন্যান্য যেসব নিষিদ্ধ পণ্য আছে সেগুলো কিন্তু আমরা সরাসরিভাবে আমাদের সেই ম্যান্ডেট দেওয়া আছে, তথ্য আদান প্রদানের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা ক্যাচ করি এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা কিন্তু ধরে ফেলি। জি, কিন্তু আইনে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো পণ্যটি যেমন স্বর্ণ, গোল্ড, পণ্যটি বৈধ, আনাও হচ্ছে বৈধ পথে, কিন্তু সেটি যখন ট্যাক্স ফাঁকি দিয়ে বেশি পরিমাণে আনা হয় তখন সেটি চোরাচালান। ডেফিনেটলি, কারণ স্বর্ণ যেটা আনার জন্য পারমিশন দেওয়া আছে সেটা কিন্তু লিমিট আছে, এবং সেই লিমিটটা কিসের? এটা কিন্তু একটা সুযোগ, ব্যাগেজ ফ্যাসিলিটি, এটা কিন্তু একজন যাত্রীকে দেওয়া হচ্ছে, কোনো ব্যবসায়ীকে কিন্তু দেওয়া হচ্ছে না। ব্যবসার জন্য কিন্তু আমদানি বন্দর রয়েছে, যেমন ফ্রেইট হচ্ছে তার আমদানি বন্দর, ঠিক তেমনি যে আইসিডি, চীনা কাস্টম হাউস অথবা বেনাপোল অথবা এরকম অন্যান্য বন্দর যেগুলো আছে সেগুলো হচ্ছে তার জন্য অবাধে যে কোনো পণ্য তিনি আনতে পারেন অথবা রপ্তানি করতে পারেন। কিন্তু এয়ারপোর্ট যেটা প্যাসেঞ্জার সার্ভিসের মাধ্যমে যে পণ্যগুলো আনা হয় সেগুলো তো কমার্শিয়াল কোনো ইম্পোর্টের জন্য নয়, সেটা কিন্তু অ্যাবসলিউটলি তার ব্যক্তিগত ব্যবহার্য যে জিনিসপত্র আছে সেগুলো তিনি নিতে পারবেন, আনতে পারবেন। এখন সেই প্যাসেঞ্জারকে সুবিধা দেওয়ার জন্য সরকার কিছু গোল্ডের লিমিট করে দেওয়া আছে, যে কোনো প্যাসেঞ্জার বাইরে গিয়ে তার ব্যক্তিগত শখের কারণে হোক অথবা ব্যবহারের কারণে হোক তাকে 234 গ্রাম পর্যন্ত স্বর্ণ আনার অনুমতি দিয়েছে। সুতরাং এই 234 গ্রামের মধ্যে কিন্তু তাকে থাকতে হবে, এবং সেটা কিন্তু বলা হয়েছে যে আনলেই হবে না, তাকে ডিক্লেয়ার করতে হবে এবং এটা কনসিল করা যাবে না, এবং তাকে আবার ট্যাক্সও দিতে হবে। প্রতি ভরিতে 3000 টাকা যদি তিনি ট্যাক্স দেন এবং তিনি যদি ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু সেটি বৈধ, কিন্তু এর ব্যত্যয় যদি হয় তাহলে কিন্তু সেটা স্মাগলিং হয়ে যাচ্ছে। এটা খুব সঙ্গত কারণ 234 গ্রাম কিন্তু প্রায় 20 ভরি। একজন সাধারণ প্যাসেঞ্জার তিনি 20 ভরির বেশি ব্যবহার করার জন্য স্বর্ণ আনবেন, এটি কিন্তু আসলে এটা অস্বাভাবিক বিষয়। সুতরাং যে লিমিটটা করে দেওয়া আছে সেটি কিন্তু অত্যন্ত যৌক্তিক, এবং অনেকের সাথে আলাপ আলোচনা করে কিন্তু সেই লিমিটটা কিন্তু করে দেওয়া আছে। সুতরাং এর বেশি যদি কেউ নিয়ে আসে তাহলে কিন্তু সেটি তাকে ডিক্লেয়ার করতে হবে, এবং সেটি কাস্টমস কর্তৃপক্ষ যদি দেখে যে তার লিমিটের বাইরে তিনি স্বর্ণটা নিয়ে আসছেন, তিনি সেটা তাহলে সেটি কিন্তু দ্যাট উইল বি সাবজেক্ট টু সিজার, এবং পরবর্তীতে আইন অনুযায়ী সেটি ডিসপোজ হবে। কিন্তু আনডিক্লেয়ার্ড অবস্থায় অথবা কনসিল অবস্থায় যদি স্বর্ণ পাওয়া যায় ডেফিনেটলি সেটা, এবং সেটা যদি 10 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেটা স্মাগলিং হবে। জি, কখনো কখনো এমন শোনা যায় যে এই জায়গাটি চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হয়, ওই অঞ্চলটি চোরাচালানের জন্য অভয়ারণ্য হিসেবে ব্যবহার করা হয়। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রতন, জয়পুরহাট থেকে বলছিলাম। জি আমার বলুন। নাম মোহাম্মদ রতন। যে একটা জয়পুরহাট থেকে মানে বলছিলাম যে বিদেশ থেকে যে 234 গ্রাম যে সোনার বিষয়টা, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। এই সাধারণ গ্রাহকের জন্য এটা বলেছি। বলুন, হ্যাঁ আপনার প্রশ্ন করুন। মানে 234 গ্রামের বেশি পাওয়া যাবে না।
শুনতে পাচ্ছি না আমরা। আমার প্রশ্নটা হচ্ছে একটা গ্রাহক মানে না, আপনার কথা আমরা একদম শুনতে পাই নাই। আপনি আপনার সামনে যে টেলিভিশন সেট আছে তার ভলিউম কমিয়ে তারপর আপনি প্রশ্ন করুন। জি, ঠিক আছে, আবারও হয়তো উনি সংযুক্ত হবেন। উনি 234 গ্রাম যে লিমিটের ব্যাপারে কথা বলছিলেন, কি জানি, আমি জানি না উনি সেটি কম না বেশি, সে বিষয়ে হয়তো একটা কিছু জানতে যাচ্ছেন। আবার ওনার প্রশ্নের জন্য অপেক্ষা করি আমরা। কিন্তু তাহলে আমি একটু ক্লারিফাই করি, হয়তো সম্ভবত উনি জানার চেষ্টা করছেন যে এটি 234 গ্রাম কিনা বা এই জাতীয় লিমিটের ব্যাপারে হয়তো প্রশ্ন আরেকটা হতে পারে যে 234 গ্রামের বেশি যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা মানে কি করবেন? সেটাকে সে ট্যাক্স দিয়ে পার হতে পারবে, নাকি সেটি সরকারি কোষাগারে চলে যাবে, যে নিয়ে আসবে সে কি জেলে চলে যাবে? এটাও একটা প্রশ্ন তার থাকতে পারে। এখন যদি এরকম হয় যে তিনি 234-এর জায়গায় তিনি 300 গ্রাম নিয়ে আসছেন, তাহলে তিনি যদি ডিক্লেয়ার করেন এবং যদি বলেন যে আমার জানা ছিল না, আমি 3টা বান নিয়ে আসছি এবং এখানে 300 গ্রাম আছে, তো সুতরাং আমি 234 গ্রাম বলতে আমি ট্যাক্স দিয়ে নিতে যাচ্ছি, আর বাকিটা আমি আপনাদের আইন অনুযায়ী আমি কোনো ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি থাকবে না। সেখানে ডেফিনেটলি তিনি যেহেতু ডিক্লেয়ার করেছেন এবং অতিরিক্ত পণ্যটা কিন্তু আসলে অত বেশি না, ডেফিনেটলি তিনি আইনের চোখে কিন্তু একটা সুবিধা পাবেন, কারণ তিনি ডিক্লেয়ার করেছেন। কারণ চোরাচালানের অন্যতম শর্ত হচ্ছে যে কনসিল করতে হবে, কনসিলমেন্ট থাকলে কিন্তু সেটা চোরাচালান হবে, আর 10 লক্ষ টাকার বেশি থাকতে হবে। এখানে তিনি 10 লক্ষ টাকার হয়তো বেশি স্বর্ণ নিয়ে আসছেন, কিন্তু তিনি ডিক্লেয়ার করেছেন এবং তিনি একেবারে সেই সিনসিয়ারলি তিনি এটা বলেছেন যে তিনি আইনটা না জানার জন্যই এটা করেছেন, বাট তিনি বাকি যে পণ্যটা আছে তিনি ট্যাক্স দিয়ে নিতে যাচ্ছেন। সুতরাং এখানে তিনি ডেফিনেটলি একটা আইনের সুবিধা পেয়ে যাবেন। মানে ওনার যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে আইন তাকে সহায়তা করবে, আর যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আইন ধরে ফেলবে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আমার প্রশ্ন হইল যে রিকন্ডিশন ফটোকপি মেশিনগুলা আমাদের এখানে আসছে, সেগুলা কি লিগাল ওয়ে না ইলিগাল ওয়েতে, বা এই রিকন্ডিশন ফটোকপি মেশিনগুলা অফিসিয়ালি এটার স্ট্যাটাসটা আমদানি যোগ্য না আমদানি নিষিদ্ধ? আচ্ছা, আপনি কি রিকন্ডিশন গাড়ি বলছেন নাকি গাড়ির পার্টস বলছেন? ফটোকপি মেশিন। ফটোকপি মেশিন বলছেন। ফটোকপি মেশিন বলছেন। আপনার প্রশ্ন আমরা নিলাম। এই প্রশ্নের জবাব আমরা জানবো জনাব ডক্টর মইনুল খানের কাছে। তিনি মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আপনাদের সঙ্গে আমি আনোয়ার সাদি আছি। আমরা আলোচনা করছি চোরাচালান ও অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে আজকের আমন্ত্রিত অতিথি জনাব ডক্টর মইনুল খান, তিনি কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। বিরতিতে যাওয়ার আগে এক দর্শক ফোন করেছিলেন যে ফটোকপি মেশিন রিকন্ডিশন আনা বৈধ নাকি অবৈধ। তিনি এই বিষয়ে নিশ্চয়ই জানতে চান। আমার ধারণা তিনি এই বিষয়ে ব্যবসাও করেন। কি বলবেন? জি, এখানে কিন্তু ইম্পোর্ট পলিসি আদেশে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে পুরনো ফটোকপি মেশিন আমদানিযোগ্য নয়। অনেকে চেষ্টা করছেন পুরনো মেশিনকে নতুন মেশিন বলে ইম্পোর্ট করছেন এবং ডিউটি ট্যাক্স ঠিকই দিচ্ছেন, কিন্তু বাট মেশিনটা পুরনো। এটি কিন্তু আমরা অনেকগুলো চালান ইতিমধ্যে ক্যাচ করেছি, আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এটা ইম্পোর্ট স্টেজও যেরকম আমরা ধরেছি, ইভেন ক্লিয়ার করার পরেও কিন্তু আমরা ধরেছি। কিছুদিন আগে আমরা মতিঝিলের কোনো একটা ওয়্যার হাউস থেকে বিপুল পরিমাণে ওল্ড যে ফটোকপিয়ার মেশিন সেগুলো আমরা উদ্ধার করেছি। পরবর্তী তার ডকুমেন্টস আমরা ভেরিফাই করে দেখেছি যে তিনি সেগুলো নতুন বলে ট্যাক্স দিয়ে এটি খালাস করেছেন। কিন্তু
আমি আগে যেটা বলেছি যে ইম্পোর্ট স্টেজে কোনো কারণে হয়তো ঝুঁকি ব্যবস্থাপনার সুযোগ নিয়ে কেউ কেউ হয়তো খালাস করলেও কিন্তু আমরা সেটা পোস্ট ক্লিয়ারেন্সের যে অডিট অথবা নজরদারি সেটার মাধ্যমেও কিন্তু আমরা যে কোনো পণ্য ধরতে পারি, এবং সেটার উদাহরণ হচ্ছে যে কিছুদিন আগে আমরা যেটা ধরলাম আর কি। এছাড়াও আরও অন্যান্য পণ্য কিন্তু আমরা ধরছি, রেগুলারলি ধরছি। আর ওনার প্রশ্নের জবাব হচ্ছে যে আসলে ফটোকপিয়ার মেশিন এটা নতুনই আমদানিযোগ্য, পুরনো অথবা রিকন্ডিশন কোনোভাবে এটা আমদানিযোগ্য না। হলে আমাদের কাছে তথ্য থাকলে ডেফিনেটলি আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব। জি, দেশে অনেক অনেক ব্যবসা আছে, ছোটোখাটো ব্যবসা রাস্তার পাশে এখানে সেখানে, যেটাকে আমরা অনানুষ্ঠানিক ব্যবসা বলতে পারি, বাংলায়, ইংরেজিতে বলা হয় ইনফর্মাল ট্রেড। এই ট্রেড কি আপনাদের আওতায় পড়ে? ইনফর্মাল ট্রেড সেটা যদি কোনো ইম্পোর্ট কানেকশন থাকে, কোনো ইনগ্রেডিয়েন্ট অথবা ফিনিশড প্রোডাক্ট যে কোনোভাবে হোক, অথবা যে বিনিময়ের মাধ্যম মুদ্রাটা যদি বিদেশি হয়, ডেফিনেটলি সেখানে আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো কিন্তু পণ্য উদ্ধার করছি, অনেক ব্যক্তিকে আটক করেছে। যেমন পল্টন রেডে 25শে ডিসেম্বর 2015-তে আমরা একটা বাসা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখানে আমরা দেখেছি যে সেখানে দেশি মুদ্রাও ছিল, আবার সাথে আমরা বিদেশি মুদ্রাও পেয়েছি, এবং একই সঙ্গে কিন্তু আমরা 61 কেজি স্বর্ণ পেয়েছি। স্বর্ণ যেটা আমরা পেয়েছি সেটি আমরা দেখলাম যে সেখানে হলোগ্রাম লেখা আছে মেড ইন ইউএই। সুতরাং এটি দেশের পণ্য না, এখানে বাইরের থেকে কোনো না কোনোভাবে আনা হয়েছে। তার কাছে যখন আমরা তথ্য ছিলাম, ডকুমেন্টস ছিলাম, তিনি কোনো রকম তথ্য দেখাতে পারেননি। তার মানে হচ্ছে যে এটা তিনি অবৈধভাবে, অন্য কোনোভাবে অথবা বৈধ পথে অবৈধভাবে সে পণ্যটা নিয়ে আসছেন। একই সঙ্গে এই যে তার সাথে যে আমরা বিদেশি মুদ্রা পেলাম, সেই মুদ্রাটা কিন্তু তার সাথে থাকার কথা নয়। সুতরাং তিনি যে নির্দিষ্ট লিমিটের উপরে যে মুদ্রাটা যেটা ছিল সেটি তিনি অবৈধভাবে কোনো ট্রানজ্যাকশনের মাধ্যমে অর্জন করেছেন। সুতরাং এটি আমাদের চোখে একটা সংগঠিত অপরাধ, এবং সেই জন্য কিন্তু আমরা তাকে আইনের আওতায় যেরকম নিয়ে আসছি, গ্রেপ্তার করেছি, একই সঙ্গে যে পণ্যটা আমরা পেয়েছি সেই পণ্যটা কিন্তু আমরা জব্দ করেছি। আচ্ছা, আরেকটি যেটি প্রশ্ন আপনাকে করছিলাম, দর্শকদের ফোনের কারণে সেখানে যেতে পারলাম না। যদি বলা হয় যে অমুক জায়গাটি চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হয়, আপনাদের কাছে এরকম একটা তথ্য চলে এলো, তখন আপনারা কি করেন? আমাদের কাছে অনেক তথ্য আসে বিভিন্ন সোর্সে। যেরকম একটু আগে বলছিলাম যে আমাদের সংবাদের মাধ্যমকে, এগুলো অনেকগুলো মাধ্যম আছে, বাট যেটা বলা সেটা আমি বলছি, সেটা হচ্ছে ওপেন সোর্স এবং কাভার্ড সোর্স। ওপেন সোর্স হতে পারে আপনার সঙ্গে কথা বললাম, অথবা পত্রিকায় আমরা নিউজ পেলাম, অথবা আরও অন্য মাধ্যমে, যেটা আপনিও জানছেন আমিও জানছি। এরকম কোনো তথ্য পেলে আমরা কিন্তু সবসময় যে সেই তথ্যটা ক্রেডিবল হয় তা নয়, সেটা আমরা ভেরিফাই করি। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু যাচাই বাছাই করার পরে যদি দেখি যে তার সত্যতা আছে, তাহলে কিন্তু আমরা সেটার উপরে কাজ করি। কারণ অনেক সময় দেখা যায় যে তারই হয়তো কোনো প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য, তাকে অপদস্থ করার জন্য কিন্তু আমাদের কাছে অনেক সময় ইনফরমেশন আসে, বিভিন্ন মাধ্যমে আসে, মোবাইলে আসে, আমাদের ইমেলে আসে, অথবা অন্য কোনো মাধ্যম, ফেসবুকের মাধ্যমেও আসতে পারে, অথবা টেলিফোনের মাধ্যমে আসতে পারে। তো এটা আমরা দেখেছি যে হয়তো এর কোনো সত্যতা নাই, কিন্তু তার যেহেতু প্রতিপক্ষ, অথবা তিনি ব্যবসাটা পাওয়ার কথা ছিল, তিনি ব্যবসা করতে পারছেন না, হয়তো তার কাউন্টার পার্ট, অথবা তারই এক বন্ধু, অথবা তারই এক সহকর্মী, অথবা তারই কোনো পরিচিত একজন, তিনি ব্যবসাটা পেয়ে যাচ্ছেন, হয়তো আউট অফ জেল আছে, তিনি আমাদের কাছে তথ্যটা দিয়ে তাকে হয়তো কোনোভাবে আন্ডারমাইন করার চেষ্টা করছেন। তো এটা আমরা অ্যাভয়েড করার জন্য ডেফিনেটলি যে কোনো তথ্য আমরা ওয়েলকাম করি, কিন্তু আমরা আমাদের যে নিজস্ব সোর্স আছে, তথ্য আছে, আমাদের মাধ্যম আছে, সেগুলোতে আমরা ভেরিফাই করে আমরা সন্তুষ্ট হলে, আমরা যদি দেখি যে এটা ইনফরমেশনটা ক্রেডিবল, এবং আমরা যে আমাদের যে ব্রডার যে গোল আছে, সিকিউরিটি এবং শুল্ক ফাঁকি প্রতিরোধ এবং সিকিউরিটি নিশ্চিত করা, সেটার সাথে কানেক্ট করে ডেফিনেটলি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই বিষয়ে আমরা কাজ করি। এছাড়াও আমাদের নিজস্ব সোর্স আছে, আমি আগেও বলছিলাম যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সোর্স নিয়োগ করা আছে।
আমরা ইনফরমেশন বাই করে কিনি, আমরা যে কোনো কাউকে আমরা সেভাবে আমরা নিয়োগ করি যে তুমি আমাকে এই ইনফরমেশনে দেবা, বিনিময়ে আমি তোমাকে যে কোনোভাবে হোক আমরা তোমাকে সন্তুষ্ট করব। এটি আমাদের স্বীকৃত একটা বিষয়, সেটাও একটা হতে পারে। আর আগে যেটা বললাম যে আমাদের যে তথ্য যেটা আছে, তথ্য ভাণ্ডার, সেই তথ্য ভাণ্ডারকে আমরা অনবরতভাবে আমরা কিন্তু বিশ্লেষণ করি এবং ট্রেন্ড অ্যানালাইসিস করি যে আসলে কোন কোন দেশ ঝুঁকিপূর্ণ, কোন কোন ব্যক্তি ঝুঁকিপূর্ণ, কোন কোন পণ্য ঝুঁকিপূর্ণ, কোন কোন সিএনএফ ঝুঁকিপূর্ণ, কোন কোন ইম্পোর্টার ঝুঁকিপূর্ণ। সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ নয়, কারণ আমরা দেখেছি যে একটা বৃহৎ অংশ তারা কিন্তু ল অ্যাবাইডিং, তারা কিন্তু কমপ্লায়েন্ট, তারা কিন্তু বৈধভাবে ব্যবসা করতে চান, তারা বৈধভাবে যাতায়াত করতে চান এবং করছেন। কিন্তু তাদেরকে তো আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে, সেটা ফ্যাসিলিটেশন দিয়েই কিন্তু আমরা এই যে একটা ক্ষুদ্র অংশ যারা খুব কুইক মানি অর্জন করতে চায়, খুব অল্পতেই বড়লোক হতে চায় অথবা অবৈধ পথে ইনকাম করতে চান, তাদের প্রতি কিন্তু আমরা দৃষ্টি নিবদ্ধ করি। সুতরাং আমাদের দুই ধরনের অগ্রাধিকার, একটা হচ্ছে যে যারা বৈধভাবে ব্যবসা করছে তাদেরকে আমরা ফ্যাসিলিটেশন দিয়ে, সুবিধা দিয়ে কুইক ক্লিয়ারেন্সের ব্যবস্থা করছে। একই সঙ্গে যারা অবৈধভাবে ব্যবসা করছে, কুইক মানি করার চেষ্টা করছে অথবা অন্য কোনো অপরাধের সাথে সংযুক্ত হওয়ার কারণে এসব পণ্য আনানো করছে, তাদেরকে কিন্তু আমরা খুব বৃহৎ যে আমাদের যে শক্তি যেটা আছে সেটা সেখানে কিন্তু আমরা কনসেন্ট্রেট করছি এবং আমরা সাফল্য কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আপনাদের মাধ্যমে জি একজন দর্শক আছেন। যে দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, মতিন, মতিন। হ্যাঁ, তো আমি একটা জিনিস ডক্টর মৌলুল সাহেবের কাছে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে 234 গ্রাম যে গোলটা, সেই গোলটা এনে আনবো যে আমরা, সেটা কি ডিউটি দিতে হবে, এনে কি ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি 234 গ্রাম এনেছি? প্রশ্নের জবাবটা আপনি একবার দিয়েছিলেন, তারপরে উনি প্রশ্ন করেছেন 234 গ্রাম স্বর্ণ আনার পর আবারও ট্যাক্স দিতে হবে কিনা, জানাতে হবে কিনা। জি, 234 গ্রাম একটা হাইয়েস্ট লিমিট এবং সেটি অবশ্যই ডিক্লেয়ার করতে হবে এবং ট্যাক্সও দিতে হবে, কারণ আপনি কিন্তু এটা র ফর্মে নিয়ে আসছেন। তো সুতরাং এখানে সরকার আপনাকে সুবিধা দিয়েছে, কিন্তু এখানে আপনাকে ট্যাক্সটা দিতে হবে এবং একই সঙ্গে ডিক্লেয়ার করতে হবে। এবং ট্যাক্সের পরিমাণ ইতিমধ্যে আমরা বলেছি যে প্রতি ভরিতে 3000 টাকা ট্যাক্স দিতে হবে। সুতরাং যদি 234 গ্রাম হয় প্রায় 20 ভরি, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রায় 60,000 টাকার মতো ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিলেই কেবল আপনি এটি আনতে পারবেন। কিন্তু যদি সেটা ডিউটি ফ্রি শপ থেকে কেনা হয়, যেমন দুবাইতে আছে ডিউটি ফ্রি শপে তারা গোল্ড বিক্রি করে, সেটা তো বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশের এন্ট্রি পয়েন্টে আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং ট্যাক্স দিতে হবে। উনি তো এয়ারপোর্টে কিনেছেন, এয়ারপোর্টে তিনি যে দোকান থেকে কিনেছেন সেটি ডিউটি ফ্রি শপ, তাহলে সেই ডিউটি ফ্রি এখানে এসে ডিউটি ফ্রি আর থাকবে না? ডেফিনেটলি নট। এটা তো আমাদের দেশের জন্য এটি তো একটা ইম্পোর্ট, সুতরাং এখানে আপনাকে তো ট্যাক্স দিতে হবে এবং সেই লিমিটও করে দেওয়া আছে। আপনি যদি অর্নামেন্টস নিয়ে আসেন, সেটা অবশ্য সরকার এর মধ্যে 200 গ্রাম অর্নামেন্টসের কথা বলা আছে, 100 গ্রাম আপনি ফ্রি পাবেন আর 100 গ্রাম আপনাকে ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হবে। সেটা অ্যাবসলিউটলি আপনি কিন্তু ব্যবহারের জন্য নিয়ে আসছেন, সরাসরি আপনি ব্যবহার করতে পারছেন। বাট স্বর্ণ যেটা, স্বর্ণ পিণ্ড যেটা, হ্যাঁ, সেটা কিন্তু আপনি সরাসরি ব্যবহার করছেন না, সেটা আবার কিন্তু আপনি হয়তো কোনো না কোনোভাবে ব্যবহার করবেন। কিভাবে? এটা ম্যানুফ্যাকচার করবেন, গহনা বানাবেন। তো সুতরাং এখানে তো একটা ভ্যালুয়েশনের একটা বিষয় থাকছে, তো সুতরাং আপনাকে তো ট্যাক্স দিতে হবে। গহনা তো ব্যবহারও হতে পারে, ব্যবসাও হতে পারে, কিন্তু বার তো অবশ্যই ব্যবসা, সেটা ব্যবহার কিছু নাই। যে প্রশ্নটি করছিলাম, আপনি বলছিলেন অনেকে ফোন দেয়, তাহলে কারো কারো উদ্দেশ্য আছে যে আপনাদের মাধ্যমে কাউকে হয়রানিতে ফেলে দেয়া না? এটি আমরা প্রায়শই আমরা কিন্তু এটি আমাদের নজরে আসছে, কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সতর্ক। আমরা ডেফিনেটলি আমরা ওয়েলকাম করি, যে কোনো ইনফরমেশন ওয়েলকাম করি, কারণ আমরা অনেক তথ্য পেয়েছি, হয়তো একদম অপরিচিত ভদ্রলোক অথবা ভদ্রমহিলা তিনি টেলিফোন করছেন এবং বলছেন যে আমার বাড়ির কাছে একটা
একটা অবৈধ গাড়ি আমরা দেখেছি, বিলাসবহুল গাড়ি। আমার মনে হচ্ছে যে এটা ট্যাক্স দেওয়া হয়নি। তিনি নিজেই হয়তো রেজিস্ট্রেশনের নাম্বার মোবাইলে ছবি তুলে আমাদের কাছে পাঠাচ্ছেন। এটি কিন্তু আমাদের জন্য একটা চমৎকার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা এবং এটা ক্রিটিক্যাল ইনফরমেশন। আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা দেখলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা ভুয়া অথবা বিদেশি নাম্বার প্লেট, তখন কিন্তু আমরা সাথে সাথে কিন্তু এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু মেকানিজম আছে, আমরা কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারি যে এটা ডেফিনেটলি তার প্রতিবেশীকে হয়রানি করার জন্য না। তিনি যেহেতু এভিডেন্স দিয়ে দিচ্ছেন এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা ভেরিফাই করতে পারছি, সুতরাং এটি বরঞ্চ তিনি আমাদের উপকার করেছেন এবং সরকারকে তিনি সাহায্য করেছেন। এটি এবং তার জন্য কিন্তু আমরা তার প্রতি কৃতজ্ঞতা আমরা প্রকাশও করেছি যে তার সেই একটা ছোট্ট SMS অথবা ছবি, সেটার জন্য কিন্তু আমরা একটা বড় ধরনের সিজার করতে পেরেছি। এটি হয়তো কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এরকম অনেক তথ্য কিন্তু এখন আমরা পাচ্ছি। কারণ গণমাধ্যমে এই বিষয়টা বিশেষভাবে আসাতে এটা কিন্তু এখন সবাই কিন্তু জানছেন যে যদি কোনো বিলাসবহুল গাড়ি বিদেশি নাম্বার প্লেট থাকে অথবা নাম্বার প্লেট যেটা ব্যবহার করা হচ্ছে লোকালি সেটি সন্দেহজনক, সেই গাড়িটার ছবি তুলে ইনফরমেশন দিয়ে লোকেশন দিয়ে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন এবং আমরা তাৎক্ষণিকভাবে ভেরিফাই করে যদি এটি মনে করি যে ক্রেডিবল, সাথে সাথে আমরা টিম পাঠিয়ে সেই গাড়িটা আমরা জব্দ করতে পারছি। এরকম অনেক গাড়ি আমরা কিন্তু উদ্ধার করেছি। একই সঙ্গে ব্যবস্থা নেওয়া, একই সঙ্গে সতর্ক হওয়া, দুটি কাজই করতে হচ্ছে। আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আমার নাম হারুন, খুলনা থেকে বলছি। যে বিদেশে থেকে আসার সময় একজন লোক আপনার সর্ব কত ডলার আপনার সাথে করে আনতে পারে? জি, আবার বলুন, আমরা শুনতে পাইনি আসলে। আমি হারুন বলছি খুলনা থেকে। জি জি, আপনার প্রশ্ন বলুন। বিদেশে থেকে একটা লোক, হ্যাঁ, বিদেশে থেকে একটা লোক আসার সময় সাথে কত ডলার রাখতে পারে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই প্রশ্নের জবাব দিব, কিন্তু তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমরা ডক্টর মইনুল খানের কাছে এই প্রশ্নের জবাব নিব। তিনি মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। নিচে বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি একজন, তিনি ডক্টর মইনুল খান, মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একজন দর্শক ফোন করেছিলেন যে বিদেশ থেকে আসার সময় একজন মানুষ হাতে ঠিক কত ডলার রাখতে পারবেন। তার সঙ্গে আমি একটু যোগ করে দিই, কি কি পণ্য আনলে তাহলে ওনাকে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার ছাড়া উনি কি কি বিষয় আনতে পারবেন, মানে কি কি পণ্য নিয়ে এলে আপনারা ধরবেন না আর কি? ডেফিনেটলি উনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, কারণ এই জাতীয় প্রশ্ন আসলে আমরা প্রায়শই ফেস করি এবং অনেকের এটা অজানা এবং কনফিউশন তৈরি করে। এখানে তো আইনে স্পষ্টভাবে বলা আছে যে $5,000 পর্যন্ত ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, কিন্তু $5,000 উপরে যে কোনো অ্যামাউন্ট বাংলাদেশে আনা যাবে। বাইরে থেকে আপনার যদি যে কোনো ইনকাম থাকে, ডেফিনেটলি ইউ ক্যান ব্রিং এনি অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি, বাট আপনাকে অবশ্যই কাস্টমস অফিসারের কাছে ডিক্লেয়ার করতে হবে। নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে আপনি ডিক্লেয়ার করে তার প্রত্যয় নিয়ে আপনি নিয়ে আসবেন এবং এর জন্য কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন। কারণ এই টাকাটা নিয়ে আপনি কি করবেন? ডেফিনেটলি কোনো ইনভেস্ট করবেন অথবা কোনো প্রপার্টি কিনবেন, অ্যাসেট কিনবেন অথবা অন্য কোনো কাজে লাগাবেন। আপনি যদি আপনার কাছে এই ডকুমেন্টটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি বৈধভাবে সেটি খুব সাহস নিয়ে সবার কাছে বলতে পারবেন যে এই মানিটা আমার লিগাল মানি, এই মানিটা আমার হোয়াইট মানি। কিন্তু আপনার কাছে হয়তো 100,000 আপনি ডলার নিয়ে আসলেন বাইরে থেকে, কিন্তু ডিক্লেয়ার করলেন না, কনসিল অবস্থায় কোনোভাবেই হোক আপনি নিয়ে আসলেন, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে গেলে কিন্তু আপনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। যে কোনো
অথরিটি, যে কোনো কর্তৃপক্ষ কিন্তু আপনাকে প্রশ্ন করবে এবং যে কোনো ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে পারে। কারণ এই টাকাটা তো বাইরের থেকে আনা, এটা তো আপনি যে বাইরের থেকে নিয়ে আসছেন বৈধভাবে, সেই ডকুমেন্টসটা আপনার কাছে নেই। সুতরাং এটা উচিত হবে প্রত্যেক যাত্রীকে, যদি তার $5,000 উপরে হয় তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্টে কাস্টমস অফিসারের কাছে এটি ডিক্লেয়ার করবেন, এবং ডিক্লেয়ার করলে সেখানে যে কাগজটা আছে, নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্মে আপনি যথাযথভাবে স্বাক্ষর করে নেবেন। তাহলে আপনি এয়ারপোর্টের ভিতরে এবং বাইরে কোথাও কিন্তু কোনো প্রশ্নের সম্মুখীন হবেন না। আর যদি আপনি ডিক্লেয়ার না করেন তাহলে কি হতে পারে, আপনার হয়তো কষ্টার্জিত কোনো অর্থ আপনি নিয়ে আসছেন অনেক দিন পরে, বা কোনো ইকোনমিক ট্রানজ্যাকশন অথবা কোনো ব্যবসার মাধ্যমে আপনি এটি অর্জন করেছেন, সেটি ডিক্লেয়ার করেন নাই, কিন্তু গ্রিন চ্যানেলে এটি ধরা পড়লো, তাহলে কিন্তু আপনি সেই পুরো টাকাটা কিন্তু আপনি হারানোর একটা আশঙ্কা আছে। কারণ আপনি এটা তখন স্মাগলিং পর্যায়ে পড়ে যাবে, এই টাকাটা আর আপনি ফেরত পাবেন না, এবং একই সঙ্গে আপনি কিন্তু হয়তো গ্রেপ্তারও হতে পারেন, কারণ আইনে তাই সেটাই বলা আছে। আবার যদি কোনো কারণে আপনি নিয়েও ভিতরে প্রবেশও করেন, তাহলে কিন্তু আমি আগে যেমনটি বলেছি যে সেটি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, বা ব্যবহার করার চেষ্টা করলে কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। সুতরাং উচিত হবে যে কোনো অ্যামাউন্টের মানি $5,000 উপরে যদি আপনি নিয়ে আসেন, সেটা আমরা ওয়েলকাম করি। কারণ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই, ইভেন সরকারের তরফ থেকেও কিন্তু একটা উৎসাহ দেওয়া আছে যে বাইরে থেকে আপনি বৈদেশিক মুদ্রা ইনকাম করে বাংলাদেশে নিয়ে এসে বিনিয়োগ করুন, এটা আমরা চাই, আমরা ওয়েলকাম করি। সুতরাং আপনাকে বলবো যে যদি এরকম ঘটনা ঘটে যে আপনার কাছে $5,000 উপরে কোনো অর্থ থাকে, তাহলে আপনি বৈধভাবে ডিক্লেয়ার করে সেটা নিয়ে আসেন। আর আরেকটা প্রশ্ন আপনি সম্পর্ক করেছেন যে কি পণ্য আনা যাবে। এখানে তো ব্যাগেজ রুল নামে একটা বিধিমালা আছে, সেই বিধিমালাতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কি পণ্য আনা যাবে, কি পণ্য ডিক্লেয়ার করতে হবে, এবং এটি যদি অতিরিক্ত আনা হয় তাহলে সেটার উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে। এয়ারপোর্টে আসার আগে প্লেনের ভিতরে কিন্তু আপনাকে একটা ফর্ম সাপ্লাই করা হয়, সেই ফর্মে কিন্তু সব কিছু ডিটেল উল্লেখ করা থাকে। আপনি সেই ফর্মটা যদি যথাযথভাবে ফিল আপ করেন এবং গ্রিন চ্যানেলে অথবা রেড চ্যানেলে যদি আপনি কাস্টমস অফিসারের কাছে জমা দেন, তাহলে কিন্তু আপনি আপনার যে দায়িত্ব সেটি আপনি পূরণ করেছেন বলে ধরে নেওয়া হবে। জি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরে 1 মিনিটে একটা জানতে চাইব, সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সে নিয়ে যখন কথা হয় তখন বলা হয় যে গরু চোরাচালান করতে গিয়ে, বর্ডার সীমান্ত অতিক্রম করতে গিয়ে গরু আনতে গিয়ে অনেকে মারা যাচ্ছে। সেখানে এই গরু আনাটা, এটি তো যারা দেশে গরুর খামার করছে তাদের জন্য কিছুটা ক্ষতি হচ্ছে, এদিকে আপনাদের আওতায় পড়ে নাকি আপনাদের ইয়েতে না এই চোরাচালানটা ঠেকানো? আসলে যে গরুগুলো আসছে সেই গরুগুলো কিন্তু আমাদের এখানে কাস্টমস করিডোর আছে বিভিন্ন বর্ডারিং এরিয়াতে, সেই বর্ডারিং এরিয়াতে জমা দিলে তখন সেটি বৈধ হয়ে যাচ্ছে। এখন সেই গরুগুলো কীভাবে আসছে, সেই আসার প্রক্রিয়াটা হয়তো ইনফর্মালি আসছে, কিন্তু এসে যখন কাস্টমস করিডোরে যখন এটি জমা দেওয়া হচ্ছে, কাস্টমস কর্তৃপক্ষ সেটি কিন্তু বাজেয়াপ্ত করছে, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে দেন যিনি জমা দিচ্ছেন তার অনুকূলে কিন্তু একটা নিলাম মূল্যে এটি বিক্রয় করছেন অথবা হস্তান্তর করছেন, তখন কিন্তু সেটি বৈধ হয়ে যাচ্ছে। তো সুতরাং এটি কিন্তু আসলে একটা আইন অনুযায়ী কিন্তু নিষ্পত্তি হচ্ছে, সুতরাং এখানে কোনো আইন ভঙ্গ হচ্ছে না। তবে এটি ইনফর্মালি কী পরিমাণে আসছে, কীভাবে আসছে, এটি অবশ্য দেখার বিষয়। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার জন্য 1 মিনিট সময় বরাদ্দ থাকলে অনেক বিষয় আলোচনা হলো। এই 1 মিনিট আপনার অনুষ্ঠান মানে শেষ কথাগুলো আপনার সমাপনী শুনবো, আমি আর কোনো প্রশ্ন করলাম না। ধন্যবাদ। আমাদের আসলে যে মানে কাজের যে সূত্র, কাজের যে যোগাযোগ, তার প্রেক্ষাপটে আমি বলছি যে আমরা তো গোয়েন্দা বাহিনী, একই সঙ্গে আমাদের এনফোর্সমেন্ট ক্ষমতা আছে। আমরা নিজেরও পণ্য সিজ করি, আমরা নিজেরাও গ্রেপ্তার করি এবং আমরা নিজেরাও বিভিন্নভাবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। সুতরাং আমাদের সোর্স কিন্তু জনগণ, আমরা কাজ করি কিন্তু জনগণের স্বার্থে। কারণ এই যে ভোগ্য পণ্যে যদি ভেজাল থাকে, যদি নকল পণ্য বাজারে বিক্রি হয়, তাহলে কিন্তু জনগণ প্রতারিত হন, মূল্য দিয়েও হন, আর খারাপ পণ্য ব্যবহার করে তিনি কিন্তু বিভিন্নভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ঝুঁকি যেটা আছে সেটার সম্মুখীন হচ্ছেন। এবং আমাদের আহ্বান থাকবে, আমাদের বিনীত অনুরোধ থাকবে, যে কোনো চোরাচালানি পণ্য সেটি বৈধভাবে হয়তো বৈধ পথে হয়তো আসছে অথবা অবৈধ পথে হয়তো আসছে, যেভাবেই আসুক, যদি কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে ফেসবুক আছে, আমাদের যে টেলিফোন আছে অথবা অন্য কোনো যে মাধ্যম আছে সে মাধ্যমে আমাদের তথ্য দিলে আমরা ডেফিনেটলি উপকৃত হব। এবং এর দ্বারা কিন্তু আমরা যে কোনো এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ করলে জনগণও কিন্তু উপকৃত হচ্ছে। কারণ আমাদের প্রতিটা স্টেপসে কিন্তু সরকারের শুধুমাত্র রাজস্ব আহরণই হচ্ছে না, পাশাপাশি জনস্বার্থ কিন্তু রক্ষিত হচ্ছে। এবং এখন মানুষ অত্যন্ত সচেতন, কারণ স্বাস্থ্য বিষয়ে, মানুষের যে কোয়ালিটি প্রোডাক্টের বিষয়ে মানুষ কিন্তু এখন উন্নত সেবা পেতে চায়, আর প্রতারিত হতে চায় না। সুতরাং এটি নিশ্চিত করার জন্য আপনার আশেপাশে যে কোনো স্থানে অথবা যে কোনো ওয়্যার হাউসে অথবা যে কোনোভাবে যদি আপনার কাছে মনে হয় যে পণ্যটা সন্দেহজনক অথবা ট্রানজ্যাকশনটা সন্দেহজনক অথবা কোনো ব্যক্তি সন্দেহজনক, আমাদের কাছে তথ্য দিলে ডেফিনেটলি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা চেক করে, কাউন্টার চেক করে আমরা আমাদের আইনে যে গৃহীত ব্যবস্থার কথা বলা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। জি, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ যারা অনুষ্ঠানে প্রশ্ন করলেন তাদের জন্য অনেক ধন্যবাদ রইল। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর মইনুল খান, তিনি মহাপরিচালক কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। ডক্টর মইনুল খানকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য রইল অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে বিশ সংলাপ দেখার আমন্ত্রণ রইল।